তো আজকে আমাদের 2026 সালের ডাব্লিউবিপি কেপি পরীক্ষার মধ্য ভারতের ইতিহাসের প্রথম ক্লাস। দেখো, যারা আমার রেগুলার ক্লাস করো তারা তো জানোই, যারা প্রথম ক্লাস দেখছো তাদের বলে দিই, আমরা 2026 সালের ডাব্লিউবিপি কেপি পরীক্ষাকে টার্গেট করে জিকের বিভিন্ন সাবজেক্টে থিওরি ক্লাস করাচ্ছি। ইতিমধ্যে আমাদের ভূগোলের অনেক ক্লাস হয়ে গেছে। ইতিহাসের মধ্যে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস আমাদের ইতিমধ্যেই শেষ হয়েছে, 2 দিন আগেই শেষ হয়েছে প্রাচীন ভারতের ইতিহাস। তো তোমরা যারা ক্লাসে নতুন তারা কিন্তু অবশ্যই বলবো তাদের যে তোমরা প্রথমে প্রাচীন ভারতের ইতিহাসটা সম্পূর্ণ করে নাও, সেটা করার পরে কিন্তু এইগুলো ক্লাসগুলো দেখো, কারণ ধাপে ধাপে এগোনো কিন্তু বেশি ভালো। হয়তো অনেকের প্রাচীন ভারতের ইতিহাসটা কমপ্লিট হয়ে গেছে, মধ্য ভারতের ইতিহাস কমপ্লিট করতে চাচ্ছ, তোমরা কিন্তু তাও এই ক্লাসগুলো এখান থেকে দেখতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকে আমাদের ক্লাসে আলোচনা কী করবো, আজকে আমরা মধ্য ভারতের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে সুলতানি যুগ। এই টপিকটা সম্পূর্ণ কভার করব আজকে। কীভাবে করব, আজকে আমরা প্রথমে বেসিক কিছু থিওরি দেখব এই যুগের, তারপরে কিন্তু এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো, এমসিকিউ প্রশ্ন কিন্তু এই যে ক্লাসগুলো হওয়ার পরে আমি আলাদাভাবে আলোচনা করব, তবে আজকে কি আমরা থিওরি পড়ার পর কিছু এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করলে আমাদের একইভাবে কিন্তু একই সাথে মানে একটা ক্লাসেই কিছুটা রিভিশন হয়ে যাবে। পরিষ্কার? তো তোমরা মন দিয়ে ক্লাসটা দেখলেই বুঝতে পারবে। প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে বুঝবে না তোমরা ঠিকঠাক বুঝেছো, ঠিকঠাক মনে করতে পারছো, ঠিক আছে? আর এই যে ক্লাসটা, এটা কিন্তু ডাব্লিউবিপির জন্য তো গুরুত্বপূর্ণ, ডাব্লিউবিপি কেপির জন্য তো গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি কিন্তু অন্যান্য যে এক্সামসগুলো রয়েছে, যেমন অন্যান্য পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষা আপকামিং আসতে পারে, মানে ভ্যাকান্সি আসছে ভোটের পরে, যেমন ধরো ক্লার্কশিপ, মিসলেনিয়াস, অন্যান্য যে সমস্ত ভ্যাকান্সি আদার্স আসছে সেগুলোর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। বাকি সেন্ট্রালের জন্য তোমরা দেখতে পারো, এখান থেকে তোমাদের মোটামুটি বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। পরিষ্কার? তো আজকে আমাদের ক্লাসে আলোচনা কী করবো বললাম, সুলতানি যুগ, ঠিক আছে? তো শুরু করছি ক্লাসটা। আর আজকের ক্লাসের পিডিএফ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে, ঠিক আছে? পিডিএফটা পেতে হলে তোমাদের কিন্তু প্রথমেই ক্লাস শুরুতেই কী করতে হবে, ক্লাসের শুরুতে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে তোমরা পিডিএফটা কী করে সংগ্রহ করতে পারবে। পরিষ্কার? তো শুরু করছি আজকের ক্লাস। তোমরা মন দিয়ে দেখো, চাইলে খাতা পেন বের করেও কিন্তু নোটসগুলো বানিয়ে নিতে পারো। খাতা পেনে নোটস বানালে কিন্তু তোমাদের বেশি সুবিধা, লাস্ট মিনিটে রিভিশন করতে তোমাদের সুবিধা হবে। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথমে চলে আসি সময়কাল, মানে বেসিকটা কী আছে দেখো। এক সেকেন্ড লাল কালিটা নিয়ে নিই। দেখো, সময়কাল কত সাল থেকে কত সাল পর্যন্ত দিল্লির সুলতানি যুগ ছিল? 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে? 1526 আমরা সকলেই জানি যে পানিপথের প্রথম বিশ্বযুদ্ধ বলছি, পানিপথের প্রথম যুদ্ধ হয়। এই পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে কিন্তু এই যে সুলতানি যুগ, এটার কিন্তু অবসান ঘটে, ঠিক আছে? তারপরে কটা রাজবংশ ছিল মোট? এখানে কিন্তু 5টা বংশ ছিল। কী কী? প্রথম ছিল দাস, তারপরে হচ্ছে খিলজি, তারপরে তুগলক, তারপরে সৈয়দ, তারপরে লোদি। এভাবে কিন্তু তোমাদের পরপর মনে রাখতে হবে। অনেক সময় ক্রোনোলজিতে অনেক সময় এরকম ছক দেয়, মানে 4টে অপশান দিল এবং উল্টো পাল্টা দিয়ে দিল, তো তোমাদের কিন্তু এভাবেই মনে রাখতে হবে। প্রথম হচ্ছে দাস, তারপরে খিলজি, তারপরে তুগলক, তারপরে সৈয়দ, তারপরে হচ্ছে লোদি, ঠিক আছে? এভাবে কিন্তু মনে রাখতে হবে এটা। প্রথম সুলতান যদি বলে কে ছিল, তাহলে কিন্তু কুতুবউদ্দিন আইবক। যদি বলে ইনি কিন্তু দাস বংশের প্রতিষ্ঠাতা ছিল, যদি বলে দাস বংশের প্রতিষ্ঠাতাকে, তাহলে কুতুবউদ্দিন আইবক হবে। যদি বলে সুলতানি যুগের প্রতিষ্ঠাতাকে, মানে সুলতানি যে বংশ, তাহলেও কিন্তু সেটাও হবে কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে? শেষ সুলতান ছিল কে? ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদির সাথেই কিন্তু বাবরের সাথে ইব্রাহিম লোদির সাথে 1526 সালে কি হয়, পানিপথের প্রথম যুদ্ধ হয় এবং তার মাধ্যমে কিন্তু যে দিল্লির সুলতানি যুগ, সেটা কিন্তু অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্য শুরু হয়, ঠিক আছে? তো এটা হলো প্রথমে আমরা বেসিকটা দেখে নিলাম। এরপরে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা বংশ থেকে গুরুত্বপূর্ণ যে শাসকজন রয়েছে সেগুলো কিন্তু একে একে দেখে নিই, ঠিক আছে? দেখো, এক সেকেন্ড, এটা একটু ছোট করে নিই হালকা। দেখা যাচ্ছে মনে হচ্ছে ঠিকঠাক, একটু বড় করতে হবে এটা, সাইজটা ঠিকঠাক আসছে, ঠিক আছে? এটাই হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, দেখো, এবার হচ্ছে আমরা প্রথমে আলোচনা করবো দাস বংশ। দাস বংশ, এটাকে কিন্তু স্লেভ বা মামলুক বংশ বলা হয়, মামলুক স্লেভ ডাইনাস্টি বা মামলুক ডাইনাস্টি বলা হয়, কারণ এদের যে বংশের যে সমস্ত শাসকগণ ছিল তারা কিন্তু দাসী ছিল তাদের কার্যকালে, ঠিক আছে? এটা কতকাল পর্যন্ত ছিল এটাও কিন্তু দায় পরীক্ষার সময় একটু যদি ডেপথে জিজ্ঞেস করে, তাহলে 1206 থেকে 1290, ঠিক আছে? এবার দেখি একে একে শাসকগণ। প্রথমে হচ্ছে কুতুবউদ্দিন আইবক। এখানে কিন্তু একদম এক্সাম রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো দেয় সেই পয়েন্টগুলো এখানে আলোচনা করা হয়েছে, এক্সট্রা কিছু করা হয়নি, কারণ তোমাদের মেন টার্গেট হচ্ছে পরীক্ষা পাস করা, ঠিক আছে?
তো তোমরা যতই এক্সাম রিলেটেড পড়বে ততই কিন্তু তোমাদের সুবিধা, টাইমও কম লাগবে, আর এক্সামে কিন্তু সেগুলো পাবে। তো যাই হোক, দেখো প্রথমে হচ্ছে তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির কৃতদাস, ঠিক আছে। 1206 সালে তিনি সিংহাসনে বসেন। মোহাম্মদ ঘুরির কৃতদাস, মোহাম্মদ ঘুরির সাথে মোহাম্মদ ঘুরি থেকে একটা মনে রাখবে যে 1191 সালে মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের কিন্তু তরাইনের যুদ্ধ হয়েছিল। প্রথম তরাইনের যুদ্ধতে প্রথমে পৃথ্বীরাজ চৌহান যেতে, তারপরে 1192 সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়, তখন কিন্তু ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে, ঠিক আছে। তারপরে যে কুতুবুদ্দিন আইবক ছিলেন, ইনি ছিলেন মোহাম্মদ ঘুরির কৃতদাস। তিনি কিন্তু এই দিল্লির সুলতানি যুগের শুরু করে এবং দাস বংশের প্রতিষ্ঠাতা কিন্তু কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে। তারপর দেখো তাকে কিন্তু কী বলা হতো, তাকে বলা হতো লাক্স বক্স, মানে তিনি কিন্তু প্রচুর দান করতেন, এই জন্য তাকে বলা হতো লাক্স বক্স। এটাও কিন্তু মাথায় রাখবে। এখন লাল কালিটাই নিন, লাল কালিটাই কিন্তু ভালো লাগছে, ঠিক আছে। তাকে বলা হতো লাক্স বক্স, এটাকে মাথায় রাখবে যে এটা দেয় পরীক্ষা, যে লাক্স বক্স কাকে বলা হয়। উত্তর হবে কুতুবুদ্দিন আইবক। তিনি কুতুব মিনারের কাজ শুরু করেন। এটা দেখো কুতুব মিনার অনেকে দেখেছে এরকম কুতুব মিনার। এই কুতুব মিনারের কাজ দেখো, কুতুব মিনারের কিন্তু যদি মানে কুতুব মিনারের কাজ একজন শুরু করে এবং শেষ করে কিন্তু আরেকজন, ঠিক আছে। শেষ করে যে ইলতুৎমিশ, শুরু করে এখানে কিন্তু পরীক্ষার সময় দেয় যে শেষ করে কে, শুরু করে কে। যদি বলে শুরু করে কে, তাহলে হবে কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে। কার জন্য বানায় এটা? এটা বানায় হচ্ছে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মরণে কিন্তু তিনি এই কুতুব মিনারের কাজ শুরু করেন। এবং তিনি আরেকটা জিনিস বানান, সেটা হচ্ছে আলাউদ্দিন কা ঝোপড়া, ঠিক আছে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আলাউদ্দিন কা ঝোপড়া বানায় আজমেরে। এবং আরেকটা বানায় কুয়াতুল ইসলাম, এটাও তিনি বানায়, ঠিক আছে। কুয়াতুল ইসলাম, এটাও মাথায় রাখবে। কুয়াতুল ইসলাম কুতুব মিনারের কাজ শুরু করেন এবং আলাউদ্দিন কা ঝোপড়া, এগুলো কিন্তু মাথায় রাখবে। তার রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল হচ্ছে লাহোরে। এটা কোথায় এখন? বর্তমান পাকিস্তানে। তারপরে দেখো, তারপর হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। কুতুবুদ্দিন আইবকের পর কে আসেন? শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রথমে ছিল লাহোরে, লাহোর থেকে স্থানান্তরিত করা হয় দিল্লিতে, ঠিক আছে। মঙ্গল নেতা চেঙ্গিজ খাঁ তার সময় ভারত সীমান্তে এসেছিলেন, এটাও কিন্তু মাথায় রাখবে। তিনি 40 জন অনুগত দাসের একটি অভিজাত গোষ্ঠী তৈরি করেন এবং যার নাম রাখেন তুর্কানি চাহিলকানি বা তুর্কি 40, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো এই যে 40 জন অনুগত, 40 জন অনুগতর মাধ্যমে একটা মানে একটা বলে গোষ্ঠী বা একটা টিম তৈরি করেছিল যে ইলতুৎমিশ, ঠিক আছে। তারা অনেক ডিসিশন নিত। প্রথমে কিন্তু এদের পাওয়ার অতটা ছিল না, তারপরে শেষের মুহূর্তে কিন্তু অনেক তাদের কিন্তু পাওয়ার হয়ে যায়, ঠিক আছে। এরপরে তোমাদের বলছি আর একটা শাসক আছে, তিনিও কিন্তু এই যে 40 জন চাহিলকানি ছিল এদের মধ্যেও কিন্তু একজন ছিলেন এবং তিনি সিংহাসনে বসার পর, মানে কে ছিলেন? তার নাম হচ্ছে গিয়াসুদ্দিন বলবন, ঠিক আছে। গিয়াসুদ্দিন বলবন এই 40 জনের মধ্যে একজন ছিল এবং তিনি কিন্তু যখন সিংহাসনে বসেন, তারপরে কিন্তু তিনি দেখছেন না এই 40 জনের কিন্তু পাওয়ার অনেক বেড়ে যাচ্ছে, তখন কিন্তু কি তিনি এই 40 জনকে যে পাওয়ার সেটা কিন্তু খর্ব করে দেন, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। তিনি ইকতা প্রথার চালু করেন, ঠিক আছে। যদি বলে ইকতা প্রথা চালু করে কে, তাহলে কিন্তু হবে কে? কি জানি, এই যে শামসুদ্দিন ইলতুৎমিশ, ঠিক আছে। মানে এটা কি, মানে ইকতা প্রথা মানে তখন কিন্তু জমি দেওয়া হতো কাজের বদলে, ঠিক আছে। এটা হচ্ছে ইকতা প্রথা, জাস্ট এটা মাথায় রাখবে, অত কিছু তোমাদের লিখতে দেবে না। তারপরে এই যে ইলতুৎমিশ ইনি কিন্তু দুটো মুদ্রা চালু করে, একটা হচ্ছে রূপোর মুদ্রা, সেটা হচ্ছে টঙ্কা, এটা টঙ্কা না, এটা টঙ্কা। আর একটা তামার মুদ্রা, তামার মুদ্রার নাম হচ্ছে জিতল, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে পরীক্ষায়, যে রূপোর মুদ্রা হচ্ছে টঙ্কা। এসটি, যে সিলভার এসটি, এসটি ভাবে মনে রাখতে পারো, সিলভার হচ্ছে এসটি, আর এসটি মনে রাখলে হয়ে যাবে। আর একটা তো নর্মাল তামার জিতলই হবে। এসটি মানে সিলভার হচ্ছে টঙ্কা, এভাবে কিন্তু মাথায় রাখতে পারবে। তো এখান থেকে এই ধরনের প্রশ্নগুলোই হয়, এর বাইরে কিছু হয় না, হয় না। স্টেটের এক্সামের জন্য আমি কথা বলছি। দেখো তারপর হচ্ছে সুলতানা রাজিয়া, ইনি কে ছিলেন? ইনি হচ্ছে এই যে ইলতুৎমিশ, তার কিন্তু মেয়ে ছিল সুলতানা রাজিয়া। এই সুলতানা রাজিয়াই কিন্তু ভারতের প্রথম এবং শেষ মুসলিম শাসক ছিল, এটা কিন্তু মাথায় রাখবে। তার সময়কাল ছিল হচ্ছে 1236 থেকে 1240। তারপরে আসে গিয়াসুদ্দিন বলবন। তিনি 40 বা 40 চক্রের ক্ষমতা ধ্বংস করেন। বললাম যে এই যে গিয়াসুদ্দিন বলবন, ইনিও কিন্তু সেই 40 জনের মধ্যে একজন সদস্য ছিল এবং তিনি দেখছিলেন যখন যে 40 যে চক্র, তার যে ক্ষমতা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তাই তিনি কিন্তু তার ক্ষমতা ধ্বংস করেন। তারপরে তিনি নিজেকে কী বলতো? জিলি ইল্লাহি, মানে কি ঈশ্বরের ছায়া উপাধি দেন নিজেকে, ঠিক আছে। পারস্য উৎসব তিনি নবরাজ উদযাপন শুরু করেন, এটা মাথায় রাখবে, এটা পরীক্ষায় দেয়। এটি পৃথক সামরিক বিভাগ, দেওয়ানি আর্চ। তিনি কিন্তু একটা দিওয়ানি আর্চ যদি বলে কে তৈরি করেন, তাহলে কিন্তু হবে গিয়াসুদ্দিন বলবেন। এটা কোন ডিপার্টমেন্ট ছিল? এটা কিন্তু একটা সামরিক ডিপার্টমেন্ট বা সামরিক বিভাগ ছিল, এটা মাথায় রাখবে। গুপ্তচর বিভাগও তিনি শুরু করেন, কি নাম? বারিদ, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে, বরিদ কিন্তু একটা গুপ্তচর বিভাগ, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রশ্ন দিতে পারে। ওকে, চলে আসি নেক্সট, খলজি বংশ। খলজি বংশ তোমাদের মোটামুটি একটাই পড়তে হবে বেশি, সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। দেখো প্রথমে হচ্ছে প্রতিষ্ঠাতাকে 1290 সালে এই বংশের প্রতিষ্ঠাতা করেন। তিনি সহনশীল নীতির জন্য পরিচিত ছিলেন।
আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, এখানে কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে এই যে কুতুবুদ্দিন আইবক তিনি মারা যান কীভাবে সেটা কিন্তু পরীক্ষায় দেয়। তিনি কিন্তু চৌগান খেলতে গিয়ে মারা যান। চৌগান, চৌগান মানে হচ্ছে পোলো। পোলো বলতে যে ঘোড়ার পিঠে চড়ে দেখবে লাঠি দিয়ে এরম মারতে হয়, সেই পোলো। এটা খেলতে গিয়ে কিন্তু তিনি মারা যান। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় দেয় যে পোলো খেলতে গিয়ে বা চৌগান খেলতে গিয়ে কে মারা যান, তাহলে কিন্তু হবে কুতুবুদ্দিন আইবক। এটা কিন্তু পরীক্ষায় দেয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, তারপর দেখো যেটা বললাম জালালউদ্দিন খিলজি, খিলজি বংশের প্রতিষ্ঠাতা। তারপরে দেখো আলাউদ্দিন খিলজি, এর পরে আলাউদ্দিন খিলজি আসেন। তিনি এই যে আলাউদ্দিন খিলজি কী ছিল বলতো, ভাইপো ছিল, মানে জালালউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজির কাকা ছিল, এবং তিনি কিন্তু এই জালালউদ্দিন খিলজিকে আলাউদ্দিন খিলজি হত্যা করে। তারপরে তিনি সিংহাসনে বসেন। প্রথম সুলতান যিনি স্থায়ী সেনাবাহিনী মানে স্ট্যান্ডিং আর্মি গঠন করেন এবং সৈন্যদের নগদ অর্থে বেতন দিতেন। এটা কিন্তু মাথায় রাখবে, নগদ অর্থে দিতেন। তারপরে দুর্নীতি রোধের জন্য তিনি কী করতেন, দাগ এবং হুলিয়া দুটো ব্যবস্থা চালু করেন। দাগ মানে কি, দাগ মানে হচ্ছে ঘোড়ার গায়ে একটা ছাপ ছিল, মানে আইডেন্টিফাই করার জন্য যে কোন ঘোড়া কার, এবং হুলিয়া, হুলিয়া মানে হচ্ছে আমাদের যেমন ধরো কলেজে বা কোথাও ধরো যে আইডি কার্ড থাকে, গলায় ঝোলানোর আইডি কার্ড বা যে কোনো সেরকম একটা আইডি কার্ড, সেটাই হচ্ছে হুলিয়া। দৈনিক বিবরণ লেখা থাকতো, সেটা কি মাধ্যমে কিন্তু দুর্নীতি রোধ করা যেত। এবার বাজার নিয়ন্ত্রণ নীতি, এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো পরীক্ষায় যদি যে কোনো পরীক্ষায় ধরো প্রশ্ন দিল যে বাজার নিয়ন্ত্রণ বা বাজার নীতি এই ধরনের যদি টার্ম থাকে, বাজার নিয়ন্ত্রণ, বাজার কোনো টার্ম থাকলো এবং সেটা সুলতানি যুগের সাথে সম্পর্কিত থাকলো, তাহলে কিন্তু চোখ বন্ধ করে তোমরা এই আলাউদ্দিন খিলজি উত্তর করে দেবে। ঠিক আছে, দেখো দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে তিনি দেখলেন কি দ্রব্যমূল্য অনেক বেড়ে যাচ্ছে বাজারে, সেই দ্রব্যমূল্যটাকে স্থিতিশীল রাখতে তিনি কি করেন, তিনি বাজারে কিন্তু অনেক নীতি আনেন যে এই পার্টিকুলার দ্রব্যের এই দাম হবে। ঠিক আছে, সবকটা মানে তিনি একটা মেনটেন করে দেন। এবং এই যে জিনিসগুলো ফলো হচ্ছে নাকি তার জন্য কিন্তু তিনি একজন মানে তিনি এক কিছু লোককে অ্যাপয়েন্ট করেন, তার নাম কি শাহনাই মান্ডি। এরা কি, এরা ছিলেন হচ্ছে পরিদর্শক, মানে যে এরা দেখেন যে ঠিকঠাক কাজগুলো হচ্ছে কি না। তো এই শাহনাই মান্ডিকে কিন্তু অবশ্যই মাথায় রাখবে। দক্ষিণ ভারত জয় করেন তার সেনাপতি মালিক কাফুর, মানে তিনি কিন্তু দক্ষিণ ভারতে অনেক জয় করেছিলেন, অনেক কিছু দক্ষিণ ভারতে। সেই দক্ষিণ ভারতের কার সাহায্যে জয় করেছিলেন যদি বলে, তাহলে কিন্তু মানে মালিক কাফুর। এই মালিক কাফুরকে কিন্তু কি বলা হয়, হাজার দিনারি। হাজার হাজার দিনারি কেন বলা হয়, এনাকে কিন্তু এই যে আলাউদ্দিন খিলজি গুজরাট থেকে হাজার দিনারে কিনেছিলেন। ঠিক আছে, আর এই যে আলাউদ্দিন খিলজি ইনি কিন্তু নিজেকে কি বলতেন, সিকান্দারি আজম। এটা কিন্তু মাথায় রাখবে, লিখে দিচ্ছি, সিকান্দার ই আজম বা দ্বিতীয় আলেকজান্ডার। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, দ্বিতীয় আলেকজান্ডার, সিকান্দার আজম, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে। ওকে, তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে পারো, মানে এই টাইটেলগুলো কিন্তু মাথায় রাখতে পারো। তিনি কী কী তৈরি করেন, এক সেকেন্ড, তিনি কী কী তৈরি করেন যদি বলে, তাহলে কিন্তু আলাই দরওয়াজা কোথায়, এটা হচ্ছে তোমাদের যে কুতুব মিনার রয়েছে না, এক সেকেন্ড, কুতুব মিনার তার সামনে আলাই দরওয়াজা। সিরি ফোর্ট, হাজার সুতান প্রাসাদ কিন্তু নির্মাণ করেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। তারপরে চলে এসে আমরা এখান থেকে এগুলোই দেবে তোমাদের। তারপরে দেখো তুগলক বংশধর, পরে প্রথম হচ্ছে গিয়াসউদ্দিন তুগলকাবাদ শহর নির্মাণ করেন এবং তিনি কিন্তু প্রথম সেচ কার্যের জন্য খাল খনন করেন, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে আছে মোহাম্মদ বিন তুগলক, তার নাম কি ছিল, মানে আসল নাম যদি বলে তাহলে কিন্তু জুনা খা। আর এখানে একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, আলাউদ্দিন খিলজির আসল নাম কি, মানে আসল নাম ছিল হচ্ছে আলী গুরসাপস, এটা কিন্তু মাথায় লাগবে, আলী গুরসাপস আলাউদ্দিন খিলজির নাম। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের এই যে মোহাম্মদ বিন তুগলক, জুনা খা তার নাম ছিল, এবং তিনি কিন্তু অনেক ধরনের কাজ করেছিলেন, মানে মোটামুটি 5খানা কাজ করেছিলেন, তার জন্য কিন্তু মানে সেগুলো সব কাজগুলোই ফেল হয়ে যায় এবং তাকে কিন্তু বলা হয় পাগলা রাজা। ঠিক আছে, তিনি কৃষি উন্নতির জন্য দেওয়ানি কোহি নামক একটি কৃষি বিভাগ তৈরি করেন। দেওয়ানি কোহিটা কি, একটা কৃষি বিভাগ, এটা তৈরি করেন কে, মোহাম্মদ বিন তুগলক। এটা প্রশ্ন দেয়। আরেকটা তোমাদের দেয়, সেটা হচ্ছে যেমন বললাম শাহনাই মান্ডি, একটা হচ্ছে শাহনাই আদিল যদি বলে কি, তাহলে কিন্তু সেটা হবে বস্ত্র বাজার, মানে যে বাজারে বস্ত্র বিক্রি হয়। ঠিক আছে, সেটা হচ্ছে শাহনাই আদিল, এটা মাথায় রাখবে। তিনি মঙ্গল আক্রমণ থেকে বাঁচতে এবং সাম্রাজ্য পরিচালনার সুবিধার্থে রাজধানী দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে নিয়ে যান। এটা কিন্তু পরীক্ষা অনেকবার দেয়, এটা কিন্তু মাথায় রাখবে। রূপোর মুদ্রার পরিবর্তে তিনি তামার টোকেন কারেন্সি চালু করেন, যা চরম ব্যর্থ হয়। দেখো এখানে আমি লিখেছি কোন কোন মেন হচ্ছে, তোমাদের 3টে মনে রাখতে হবে, একটা খুরচার একটা এক্সপেডিশন, সেটাও মাথায় রাখতে হবে। বাকি এগুলো তোমাদের যেমন রাজধানী পরিবর্তন দিল্লি থেকে দেবগিরিতে করে, মানে দিল্লি থেকে দেবগিরিতে করে, এবং তার জন্য কিন্তু হয় কি, সে দিল্লি থেকে দেবগিরিতে সৈন্যরা সব যায়, সেখানে একটা খরচা হয়। আবার তিনি দৌলতাবাদ থেকে আবার দিল্লিতে আসেন, তো সেভাবে কিন্তু তার এই যে পরিকল্পনাটা সেটা কিন্তু সম্পূর্ণ ফেল হয়ে যায়। তামার মুদ্রার বদলে তিনি কিন্তু রূপোর বদলে তামার মুদ্রা চালু করেন, এবং সে তার বদলে কি হয়, অনেকে সেটাকে কপি করতে থাকে। ঠিক আছে, এর জন্য অনেক সমস্যা হয়।
তারপরে দোয়াব, দোয়াব কি দুটো নদীর যে মাঝখানে যে অংশটা সেটাকে বলা হয় দোয়াব। আর সেই জায়গাটা কিন্তু প্রচুর মানে উর্বর হয়, তাই তিনি কি দেখেছিলেন যে না এখানে বেশি উর্বর, এখানে বেশি ফসল ফলছে, তাই এখানে কর বেশি বাড়িয়ে দিই। কর বাড়ানোর ফলে কি হয়, যেখানে কৃষকরা ছিল তারা কিন্তু সেটা বন্ধ করে দেয়, তাই জন্য সেটাও কিন্তু ফেল হয়ে যায়। এই সমস্ত ফেলের জন্য কিন্তু তাকে বলা হয় পাগলা রাজা। ঠিক আছে, তারপরে চলে এসে আমরা ফিরোজ শাহ তুগলক। তিনি 3 শতাধিক শহর নির্মাণ করেন, যেমন হচ্ছে জৌনপুর, ফিরোজপুর এবং হিসার, এগুলো কিন্তু মাথায় রাখবে। তিনি দিওয়ানি খয়রাত নামক একটা ডিপার্টমেন্ট চালু করেন, সেটা হচ্ছে দরিদ্রদের সাহায্য করার জন্য, মানে হচ্ছে ডোনেশন দেওয়ার জন্য। দেওয়ানি বন্দেগান দাসদের জন্য, এবং দারুল সাফা, এটা হচ্ছে হাসপাতাল স্থাপন করা, এটা কিন্তু মাথায় রাখবে। তিনি অশোকের দুটো স্তম্ভ টোপরা এবং মিরাট থেকে দিল্লিতে নিয়ে আসেন। ঠিক আছে, এই যে অশোকের দুটো স্তম্ভ টোপরা এবং মিরাট, এটাকে কিন্তু তিনি দিল্লিতে নিয়ে আসেন এবং ব্রাহ্মণদের ওপর প্রথম জিজিয়া কর আরোপ করেন। এবং তিনি কিন্তু একটা কথা মাথায় রাখবে, এটাকে কিন্তু বলা হয় সুলতানি যুগের আকবর, এটা কিন্তু মাথায় রাখবে। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে। এবং তিনি একটা কি বলবো, ঠিক আছে তোমরা এতগুলো এখান থেকে এগুলোই আপাতত মাথায় রাখো। তারপর চলে আসে সৈয়দ বংশ, এটা হলেই আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। দেখো সৈয়দ বংশ এর প্রতিষ্ঠাতা কে ছিল? সৈয়দ বংশ হচ্ছে খিজির খাঁ, তিনি নিজেকে তৈমুর লংয়ের প্রতিনিধি বলে মনে করতেন, ব্যাস। লোদি বংশ, এটি ছিল ভারতের প্রথম আফগান রাজবংশ, এর প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে বহরলাল লোদি। সিকান্দার লোদি, তিনি 1504 সালে আগ্রা শহর নির্মাণ করেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানী সেখানে সরিয়ে নেন এবং তার রাজত্বকালে কবির সমসাময়িক ছিলেন। এবং ইব্রাহিম লোদি শেষ সুলতান, যেটা বললাম 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর তাকে পরাজিত করেন এবং দিল্লি বংশের পতন হয় এবং মুঘল সাম্রাজ্য শুরু হয়। ঠিক আছে, তো মোটামুটি বেসিক তোমাদের থিওরি বলে দিলাম। দেখো আমি জানি যে এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে যেগুলো কিন্তু পরীক্ষায় দিতে পারে, তবে আমি তোমাদের যাতে বেসিকটা কমপ্লিট হয়ে যায় তার জন্য কিন্তু এগুলো করিয়েছি। বাকি আমরা যখন এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব তখন কিন্তু ডিটেলসে মানে আরও যে সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে স্ট্যান্ডার্ড টাইপের ধরে প্রশ্ন হলো আসতে পারে সেগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো, সেগুলো নিয়ে কোনো রকমের তোমাদের টেনশন করার দরকার নেই। পরিষ্কার? তো যাই হোক, দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখতে হবে তোমাদের, যে বিভিন্ন পর্যটকদের সম্পর্কে এখানে আমির খসরু, একে মানে আমির খসরুকে কী বলা হয়? তুতেই হিন্দ, এটা কিন্তু তোমাদের আলাউদ্দিন খলজি কিন্তু এনে দিয়েছিল নামটা। তিনি 8 জন সুলতানের শাসনকালে দেখিয়েছিলেন। তিনি তবলা হবে তবলা ও সেতারের উদ্ভাবক হিসেবে পরিচিত। ঠিক আছে, কাওয়ালিও কিন্তু তিনি শুরু করেন, এটা কিন্তু মনে করা হয়। তারপরে হচ্ছে কে? ইবান বতুতা, মরক্কোর নাগরিক, তিনি মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন এবং তার বইয়ের নাম কি? কিতাবুল রিহালা, এটা কিন্তু মাথায় রাখে, খুব গুরুত্বপূর্ণ, কোন সময় আসে, কোন দেশের লোক এবং বইয়ের নাম। স্থাপত্য শৈলী, দেখো ইন্দো ইসলামিক স্থাপত্য, গম্বুজ, খিলানের মামলের প্রধান বৈশিষ্ট্য। সরকারি ভাষা কে ছিল? সরকারি ভাষা ছিল কি? ফরাসি। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে, তো এগুলো কিন্তু থেকে পরীক্ষায় দিতে পারে প্রশ্ন। বাকি কিছু ডিপার্টমেন্ট আছে সেগুলো একবার দেখে নিই। দেওয়ানি আরিজ মানে দেওয়ানি আর্চ, এটা আমি কী বললাম, এটা হচ্ছে কে শুরু করেন? এটা হচ্ছে গিয়াসুদ্দিন বলবেন, এটা হচ্ছে সামরিক বিভাগ। দেওয়ানির রিসালাট, এটা হচ্ছে ধর্মীয় বা বৈদেশিক দপ্তর। দেওয়ানি মুস্তাখরাজ, এটা হচ্ছে বকেয়া রাজস্ব বিভাগ, চালু করেন কি? আলাউদ্দিন খলজি। এবং দেওয়ানি কোহি কৃষি বিভাগ, এটা চালু করেন মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ মোটামুটি আলোচনা করে দিলাম বেসিকটা সুলতানি যুগের। বাকি তোমাদের আমি যেটা বললাম, যখন আমরা এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করব তখন কিন্তু সেই এমসিকিউর মাধ্যমে আমরা জানতে পারবো, মানে আমি তো দেখো এমসিকিউর মধ্যে আমি কী নিয়ে আসবো? এমসিকিউর মধ্যে নিয়ে আসবো পিওয়াইকিউ, এবং পিওয়াইকিউ থেকে আমাদের ধারণা হয়ে যাবে যে কোথা থেকে কতটা ডেপথে জিজ্ঞেস করছে প্রশ্ন, এবং তার মাধ্যমে কিন্তু আমরা আরও যেগুলো দু একটা জিনিস বাকি রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করে দেবো। পরিষ্কার? তো বেসিকটা জানা অবশ্যই জরুরি, সেই জন্য আমি কিন্তু বেসিকটা তোমাদের করে দিলাম। ঠিক আছে, তারপর দেখো আমরা আবার প্রশ্ন উত্তর একটু দেখে নিই, আলোচনা করে নিই। দেখো যারা উত্তর জানবে, এতক্ষণ তো পড়ালাম, যারা উত্তরটা জানবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানবে উত্তরটা। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন, দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? কুতুবুদ্দিন আইবক, গিয়াসুদ্দিন বলবন, শামসুদ্দিন ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি। এটার উত্তর কী হবে? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার সি, শামসুদ্দিন ইলতুৎমিশ। কেন? দেখো এই যে কুতুবুদ্দিন আইবক তো প্রতিষ্ঠাতা সুলতানি যুগের, বুঝছো তার সময়কাল কত ছিল? 1206 থেকে 1210, মানে 4 বছর ছিল। এবং তিনি কিন্তু তেমন কিছু করেননি, মানে তারপরে তিনি চৌগান খেলতে গিয়ে মারা যান। তারপরে কিন্তু মেইন যে প্রতিষ্ঠা সেটা কিন্তু শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি কী কী চালু করেছিলেন আমি এর দেখলাম, ইকতা চালু করেন, তারপরে 40 চক্র, 40 চক্র 40 চক্র চালু করেন। তারপর হচ্ছে তোমাদের তামার মুদ্রা কী ছিল? তামার মুদ্রা, তামা ছিল হচ্ছে জিতল, আর হচ্ছে সিলভার মানে রূপো হচ্ছে তোমাদের টঙ্কা।
তো এগুলো কিন্তু চালু করেন, ঠিক আছে? তো এগুলো একটু লিখতে অসুবিধা হচ্ছে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো কিন্তু বারবার তোমাদের রিকল করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের ইতিহাসে লাক্স বক্স নামে কে পরিচিত? লাক বক্স নামে কে পরিচিত বলো? একটু আগে আমরা দেখলাম প্রথমেই, উত্তর কি? উত্তর হবে কিন্তু কুতুবুদ্দিন আইবক। তারপরে পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, টঙ্কা ও জিতল নামক দুটি কে প্রবর্তন করেন? মুদ্রা দুটি কি হবে? এইমাত্র দেখলাম ইলতুৎমিশ। টঙ্কা হচ্ছে কি? টঙ্কা হচ্ছে সিলভার, জিতল হচ্ছে কপার মানে তামা। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্নতে। সিজদা পাইবস প্রথা চালু করেন কে? এটা কিন্তু লেখা হয়নি, এটা হচ্ছে গিয়াসুদ্দিন বলবান হবে। সিজদা মানে কি? সিজদা হচ্ছে সিজদা মানে হচ্ছে তোমাদের যে সুলতান আছে, মানে এটা হচ্ছে গিয়াসুদ্দিন বলবান শুরু করেছিলেন, মানে এটা তো গিয়াসুদ্দিন বলবান, এটা যদি গিয়াসুদ্দিন বলবান যে সামনে যাবেন তাকে কি করতে হবে? সিজদা মানে তার সামনে মাথা নত করতে হবে। আর পাইবস মানে কি? পাইবস মানে তার যে এই যে পদযুগল আছে, এই পদযুগল চুম্বন করতে, মানে পায়ে তাকে চুম্বন করতে হবে। এইগুলো কিন্তু নিয়ম ছিল, ঠিক আছে? এগুলো মাথায় রাখবে জাস্ট। কিন্তু এই যে সিজদা পাইবস, এটা কিন্তু মানে এর মানে দেবে না, তবে কিন্তু যে সিজদা পাইবসকে শুরু করেছিলেন এটা কিন্তু পরীক্ষায় দেয়, তো এটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে কে শুরু করেছিলেন? গিয়াসউদ্দিন বলবান, ঠিক আছে? আর বাজার সম্পর্কে যদি প্রশ্ন দেয় বাজার, তাহলে চোখ বন্ধ করে আলাউদ্দিন খিলজি করে দেবে। এই এটা হচ্ছে জালালউদ্দিন আছে, এটা কিন্তু আলাউদ্দিন খিলজি করে দেবে, ঠিক আছে? আর ইব্রাহিম লোদির সাথে বাবরের কবে পানিপথের যুদ্ধ হয়? প্রথম যুদ্ধ 1526 সালে। কার সাথে? ভার্সেস বাবর, ঠিক আছে? আর সুলতান রাজি হচ্ছে প্রথম মুসলিম শাসক ভারতের, দিল্লির। তারপর দেখো, কোন সুলতানকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়? আমি একটু আগেই বললাম দ্বিতীয় আলেকজান্ডার। এটা কি হবে? আলাউদ্দিন খিলজি। একজন আরেকটা তার নাম আছে, তার আরেকটা নাম কি? তার নাম হচ্ছে সিকান্দারি আজম। সিকান্দার ই আজম, এটা মাথায় রাখবে। কুতুবুদ্দিন আইবক, লাক্স বক্স, বলবন নিজেকে কি বলতো? জিলি ইল্লাহি, ঠিক আছে? জিলি ইল্লাহি, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তারপরে চলে আসি পরবর্তী কোশ্চেন দেখো, দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন? এটা কি করেন? পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলক। আর যদি বলি যে লাহোর লাহোর থেকে দিল্লিতে কে করে? লাহোর থেকে দিল্লিতে বলো, এটা তোমরা কমেন্ট করো। লাহোর থেকে দিল্লিতে আমি পড়িয়েছি। তারপরে প্রশ্ন কি বলছে, আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন? একটু আগে দেখলাম কে হবে? সিকান্দার লোদি। ইব্রাহিম লোদি তো শেষ ছিলেন। খিজির খা হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। বহল লোদি হচ্ছে লোদি বংশের প্রতিষ্ঠাতা, দেখলাম আমরা। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত পর্যটক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? কি হবে এটা বলো? ইবন বতুতা কার আসে? ইবন বতুতা আসে মোহাম্মদ বিন তুগলকের সময়। তিনি কোথাকার লোক ছিলেন? তিনি ছিলেন মরক্কোর লোক। তার বইয়ের নাম কি? রিহালা মনে রাখবে, তাহলে কিন্তু পারবে। পরবর্তী প্রশ্ন, রেশনিং ব্যবস্থা বাজার দর নীতিকে বললাম বাজার দেখবে, রেশনিং বাজার টাইপের দেখবে, উত্তরও কি? চোখ বন্ধ করে আলাউদ্দিন খিলজি। নেক্সট প্রশ্ন, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি কার কাছে পরাজিত হয়? বাবর। এটা তো সোজা বলে দিলাম। তো এই ছিল আমাদের সম্পূর্ণ সুলতানি যুগটা আলোচনা, মোটামুটি বেসিক বলে তোমাদের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম। এরপরে যখন আমাদের মধ্যভারতের ইতিহাস শেষ হবে, এখন আমাদের কি হবে? এখন আমাদের মধ্যভারতের যে ইতিহাস সেটা চলবে, তার পাশাপাশি প্যারালালি আমাদের চলবে যে প্রাচীন ভারতের ইতিহাসটা ছিল সেটা তো শেষ হয়ে গেছে, এবং তার কিন্তু আমাদের এমসিকিউ কিন্তু পাশাপাশি চলতে থাকবে, এবং মধ্যভারত যখন শেষ হবে তখন আমাদের মধ্যভারতের এমসিকিউগুলো কিন্তু আলোচনা করব একে একে। ওকে, আর আজকের ক্লাসের পিডিএফ যারা নিতে চাও ফ্রিতে, তারা কিন্তু প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের যে নিচে টেলিগ্রামের লিঙ্ক মানে ডিসক্রিপশন বক্সে, সেই টেলিগ্রামে জয়েন হয়ে গিয়ে আমাদের সেখানে কিন্তু তোমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারবো। আর তোমাদেরকে যে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা যখন দেখবে, ক্লাসটা দেখা মাত্রই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তাহলে কিন্তু আমরা ভিডিওটা বানানোর কিন্তু ভালো আর চেষ্টা করবো, ঠিক আছে? আর আমরা কিন্তু স্ট্যাটিক জায়গাটা শুরু করবো খুবই তাড়াতাড়ি, তাহলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে। আর তোমরা কোন টপিকগুলো চাচ্ছ যে আমি এই টপিকগুলো পার্টিকুলারলি কোনো সাবজেক্ট থেকে আলোচনা করে দিই, সেগুলো কিন্তু তোমরা জানাতে পারো, আমি কিন্তু সেভাবে আলোচনা করে দেবো। তো আজকে এতটাই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।